এই 5.7 মাত্রার ভূমিকম্পের হওয়ার আগে, ফর এক্সাম্পল 3.5 মাত্রার ভূমিকম্পকে আমরা বলি ফোরশক। এবং মূল ভূমিকম্পের পরে এরপরও যদি 3.4 মাত্রার একটা ভূমিকম্প হয়, এই ভূমিকম্পটাকে আমরা বলি মূল ভূমিকম্পের আফটার শক। আর এর আগের যে ভূমিকম্প সেটা হচ্ছে কি, ফোরশক। অর্থাৎ ভূমিকম্পের মাত্রা প্রথমে কম থাকে, মাঝখানে খুব তীব্র হয়ে যায়, পরে আবার আরো কমে যায়। আচ্ছা, এই হচ্ছে ভূমিকম্প সম্পর্কে ধারণা। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্রকে আমরা 3টি জোনে ভাগ করতে পারি। ঠিক আছে, এক হচ্ছে নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকা, 2 হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকা, 3 হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। আচ্ছা, তাহলে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাটা আগে দেখি। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার যে সীমানা, সেটা হচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে শুরু করে খুলনা বিভাগের কিছু, পুরো খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় পুরো অংশটা। ঠিক আছে, এখানে মাঝখানে আছে কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কিছু অংশটা, ঢাকা বিভাগের কিছু অংশ। অর্থাৎ এটা যদি হয় পদ্মা নদী, অর্থাৎ পদ্মা নদীর দক্ষিণ অংশটা সম্পূর্ণভাবে ভূমিকম্প প্রবণ। ঠিক আছে, এখানে হচ্ছে মেঘনা নদীর মিলনস্থল। তাহলে এটাকে আমরা বলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, এই যে বদ্বীপ অঞ্চলটা বাংলাদেশের দক্ষিণ, বিশেষ করে এখানে আছে সুন্দরবন। এই সুন্দরবন এরিয়াটা বাংলাদেশের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ এলাকা। মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকাটা হচ্ছে, আমরা মানচিত্র দেখে বুঝতে পারি, সেটা হচ্ছে বৃহত্তর রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা যে জেলা এর অধিকাংশ, ইনক্লুডিং চট্টগ্রাম বিভাগ। এই অংশটা হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকা। মনে রাখবেন, বাংলাদেশের ঠিক উত্তর থেকে দক্ষিণ, উত্তর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ বরাবর যে অংশটা, সেটা মাঝখানে যে অংশটা, এটাকে বলি মধ্যম ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হচ্ছে সিলেট। ঠিক আছে, তো সুতরাং সবগুলো হয়তো জানার প্রয়োজন নেই। আপনারা যেটা ভালো করে জানবেন সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাটা হচ্ছে সুন্দরবন এলাকা, যেটাকে বলি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। ওই বদ্বীপ এলাকাটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দ্বারা গঠিত এলাকা। এই কারণে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে মাটির বুনন বা মাটির আভ্যন্তরীণ যে গাঁথনি, খুবই খুবই দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে এই অঞ্চলের যে দুর্যোগের প্রবণতা বা ভূমিকম্পের যে প্রবণতা, এটা অন্যান্য এলাকার চেয়ে বেশি। এরপরে যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই মুশফিকুর রহিম সংক্রান্ত এই এই তথ্যটা সাম্প্রতিককালের যে কোনো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে দেখেন যে যে হেডলাইন দেওয়া আছে, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিক শততম টেস্ট। অর্থাৎ বাংলাদেশের যতজন ক্রিকেটার আছে এর মধ্যে 100তম টেস্ট খেলেন হচ্ছে মুশফিকুর রহিম। তাহলে এটা আসতে পারে যে প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেলেন কে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। ওকে, যেমন এখানে যে তথ্যটা দেওয়া আছে, 100তম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি এবং 100তম টেস্টে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান। তাহলে এখানে দুটো জিনিস আছে। এক হচ্ছে প্রথম তার যে রেকর্ড, সেটা হচ্ছে উনি 100তম, প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেলেন। একই সাথে উনি ওই 100তম টেস্ট ম্যাচেও সেঞ্চুরি করেন। ঠিক আছে, এই টেস্ট খেলাটা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। আচ্ছা, তৃতীয় লাইনটা ইম্পর্টেন্ট। বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করেন। অর্থাৎ এর আগে 10জন ক্রিকেটার ছিল যারা তাদের 100তম টেস্টে, অর্থাৎ 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন। তাহলে এই তথ্যটা ইম্পর্টেন্ট। চতুর্থ তথ্য যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এই তথ্যটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে চারটা তথ্য দাগালাম,
এই চারটা তথ্যই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে কোন বাংলাদেশি খেলোয়াড় শততম টেস্ট খেলেন? মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। 11তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম, এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এই চারটা তথ্য আপনারা জেনে যাবেন। এছাড়া দেখেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে উনি প্রথম এবং একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যিনি ডাবল সেঞ্চুরি করেন। অর্থাৎ এর আগে কোনো উইকেট কিপার ডাবল সেঞ্চুরি করেননি। উনি একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যিনি ডাবল সেঞ্চুরি করেন। তাহলে এখানে আমরা কয়টা তথ্য পেলাম? এখানে আমরা এই একটা, দুইটা, তিনটা, চারটা এবং এই পাঁচটা, এই পাঁচটা সম্ভাব্য সাম্প্রতিক যেগুলো এখান থেকে আসতে পারে। এরপরে দেখেন, এই তথ্যটা অনেক আগ থেকেই প্রচলিত যে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে। অর্থাৎ বাংলাদেশের যতজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলে তার মধ্যে সবচেয়ে কম বয়সেই সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। আর এখানে আরেকটা তথ্য ইম্পর্টেন্ট, উইকেট সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে তাইজুল ইসলাম। অর্থাৎ এই কয়েকটা তথ্য আপনারা জেনে যাবেন। শততম টেস্ট ম্যাচ খেলে মুশফিকুর রহিম, এবং উনি শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন। এইরকম শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা লোকের সংখ্যা উনি বাদে 10 জন, উনি সহ 11 জন, এবং উনি প্রথম বাংলাদেশী যিনি টেস্ট 100তম বা শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন। ঠিক আছে, আপনারা ভিডিওটা একটু বারবার পড়লেই হবে, একটু ভালো করে দেখলেই হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্মেলন, সেটাকে আমরা বলি কপ সম্মেলন। এই যে সিওপি, কপ, কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, অর্থাৎ যতজন অংশীজন আছে তাদের একটি সম্মেলন। 2025 সালে কপ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। 2025-এর কপ সম্মেলন হয় ব্রাজিলে। যদি আরো স্পেসিফিকলি বলি, ব্রাজিলের বেলেমে। তাহলে যদি প্রশ্ন আসে 2025 সালের কপ সম্মেলন এটা কততম সম্মেলন, এটাও প্রশ্ন আসতে পারে। তাহলে এটি হচ্ছে 30তম সম্মেলন। কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। ঠিক আছে, এই দুটো তথ্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বছরের যে সিওপি বা কনফারেন্স অফ পার্টিস, এটা ব্রাজিলে অনুষ্ঠিত হয়, ব্রাজিলে অনুষ্ঠিত হয়। এবং এটি কততম? এটি হচ্ছে 30তম, 30তম। আচ্ছা, কয়টি দেশ অংশগ্রহণ করে ইম্পর্টেন্ট না? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু পাশে টিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তবে ব্রাজিলের বিষয়টা এবং যুক্তরাষ্ট্রের বিষয়টা আপনারা ভালো করে জেনে যাবেন। ব্রাজিলের বিষয়টা হচ্ছে, ব্রাজিল এই বছরের যে কপ সম্মেলন সে কপ সম্মেলনের আয়োজক, এবং যুক্তরাষ্ট্র কোনো একটা অজুহাতে এই কপ সম্মেলনে অংশগ্রহণ করেনি। তৃতীয় যে পঞ্চম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আহ আচ্ছা, হ্যাঁ, পঞ্চম ইম্পর্টেন্ট বিষয়টা সেটা যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আফগানিস্তান, আফগানিস্তান এবং মিয়ানমার, এই তিনটা দেশও সিওপি বা কনফারেন্স অফ পার্টিতে অংশগ্রহণ করেননি। তাহলে যুক্তরাষ্ট্র যদি না আসে তাহলে হয় আফগানিস্তান আসবে, না হয় মিয়ানমার আসবে। এই যে কপ সম্মেলন, এই সম্মেলনটা আয়োজন করে হচ্ছে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সুতরাং ইউএফসিসি থেকেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এমন আসতে পারে যে ব্রাজিলের বর্তমান সভাপতি নাগরিক যিনি সিওপির সভাপতি, উনি হচ্ছে আন্দ্রেও কোরিয়া দোগো লাগো। আই থিঙ্ক এটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কপ মানে কি, 2025 সালের কপ কত ধরনের সম্মেলন, এটি কোথায় অনুষ্ঠিত হয়, কোন দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেননি, আর কারা কারা অংশগ্রহণ করেনি, এই সম্মেলনটা আয়োজন করে কে। আশা করি তথ্যগুলো আপনাদের কাছে আহ ইম্পর্টেন্ট মনে হবে। আচ্ছা,
এই যে কপ সম্মেলন, এই যে কপ সম্মেলনে প্রথম যে টার্গেট, সেই টার্গেটটা ছিল যে বৈশ্বিক যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অবশ্যই 1.5 সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। এটা 1 নম্বর লক্ষ্য। তাহলে ডেফিনেটলি এটা এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কপ সম্মেলনের যে টার্গেটগুলো সেট করা আছে, এর মধ্যে প্রথম টার্গেট হচ্ছে কি, বৈশ্বিক যে তাপমাত্রা, এটা অবশ্যই 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সম্মেলন, এই সম্মেলনে একটা তহবিল উদ্ভাবন করা হয়। তহবিলটার নাম হচ্ছে ই TFEF। খেয়াল করেন, TFEF। এখন প্রশ্ন আসতে পারে TFEF এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ফরএভার ট্রপিক্যাল ফরেস্ট ফান্ড। সরি, এটা FFF। এটা হচ্ছে TFFF। ঠিক আছে, এই FFF মানে হচ্ছে ফরএভার ফরেস্ট ফান্ড। তাহলে ট্রপিক্যাল এরিয়াতে ফরএভার ফরেস্ট ফান্ড বা ফরএভার ট্রপিক্যাল ফরেস্ট ফান্ড, এটিতে আর এটা যেমন আসতে পারে, তেমন আসতে পারে বিশ্বের কতটি দেশে ক্রান্তীয় বন আছে। তাহলে বিশ্বের ক্রান্তীয় বন বলতে আমরা কি বুঝি? আমরা জানি পৃথিবীর এই পশ্চিম থেকে পূর্বতে 0 ডিগ্রি অক্ষরেখা আছে, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি। এই নিরক্ষরেখার নিচে দেখবেন 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা আছে। এই দক্ষিণ অক্ষাংশ রেখার এই আশেপাশের যে বনগুলা, বিশেষ করে আমাজন বন, এই বনগুলোকে বলা হচ্ছে ক্রান্তীয় বন। এরকম কয়টা দেশে ক্রান্তীয় বন আছে? 73টা দেশে ক্রান্তীয় বন আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা ইনিশিয়েটিভ হয়। সেই ইনিশিয়েটিভ হচ্ছে বা একটা রিপোর্ট দাখিলের কথা বলা হয়। সেই রিপোর্টটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যেটাকে বলে NDC, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন দাখিল করবে কতটি দেশ? 111টি দেশ, 5 বছর মেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে NDC মানে কি। NDC মানে হচ্ছে, সুতরাং এখানে 1.5 ডিগ্রি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে TFFF, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে NDCs মানে কি, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে 2025 সালের যে জলবায়ু সম্মেলন, এই জলবায়ু সম্মেলনের প্রথম টার্গেট হচ্ছে যে যে তাপমাত্রা বৃদ্ধি, সেটা 1.5 এর মধ্যে রাখা। 2 নম্বর যে লক্ষ্য, সেটা হচ্ছে একটা ফান্ড গঠন করা। ফান্ডটার নাম হচ্ছে ফরএভার ট্রপিক্যাল ফরেস্ট ফান্ড। 3 নম্বর যে ইনিশিয়েটিভ, এই 3 নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে একটা রিপোর্ট দাখিল করা। সেই রিপোর্টটার নাম হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখি নিচে যেটা আছে। এই বছর যে কপটা হচ্ছে, সেই কপটার নাম হচ্ছে COP30। ঠিক আছে। আচ্ছা, এই COP30 কবে অনুষ্ঠিত হয়? 22শে নভেম্বর। সরি, আহ এটা মূলত পুরো নভেম্বর মাসে হয়, 10 থেকে 21শে নভেম্বর। এখানে কতটি দেশ অংশগ্রহণ করে? 194টি দেশ অংশগ্রহণ করে। ঠিক আছে। আবার প্রশ্ন আসতে পারে যে 2035 সালের মধ্যে যে ধনী দেশগুলো গরিব দেশগুলোকে যে ফান্ড দিবে, সেটা কয় গুণ বাড়াতে হবে? 3 গুণ বাড়াতে হবে। অর্থাৎ 2035 সালের মধ্যে ধনী দেশগুলো তাদের যে কমিটমেন্ট রয়েছে গরিব দেশগুলোকে সাহায্য করবে, এই মুহূর্তে যদি তারা 1 টাকা দেয়, তাহলে 2035 সালের মধ্যে অবশ্যই তারা 3 টাকা দিতে হবে। অর্থাৎ সাহায্যের পরিমাণ দ্বিগুণের 3 গুণ করতে হবে। ঠিক আছে। ওকে, এরপরে দেখেন, এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট না। আমরা যে কপ সম্মেলনের কথা বলি, কনফারেন্স অফ পার্টির কথা বলি, এটি প্রথম শুরু হয় 1995 সালে। এই প্রথম যে কপ সম্মেলন, এটি অনুষ্ঠিত হয় জার্মানিতে। এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
বর্তমানে যে কপ সম্মেলন এটি হচ্ছে 30তম কপ সম্মেলন, এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ব্রাজিলে। এটা ইম্পর্টেন্ট। আর আগামী বছর যেটা হবে সেটা হচ্ছে তুরস্কে 2026 সালে। এই তিনটা তথ্য, প্রথম সম্মেলন কোথায়, 30তম সম্মেলন কোথায় হচ্ছে, এবং 31 সম্মেলন কোথায় হবে। ঠিক আছে। যদিও 31তম সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কতে, তবে এটা সভাপতি হিসেবে থাকবেন ক্রিস বোয়েন, যিনি একজন অস্ট্রেলিয়ার নাগরিক। এখানে প্রশ্ন এভাবেও হতে পারে যে 31তম সম্মেলনে সভাপতিত্ব করবেন কোন দেশের নাগরিক? একজন অস্ট্রেলীয় নাগরিক, নাম হচ্ছে ক্রিস ওয়েন। এই জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে G0 অ্যান্ড কার্বন নিরপেক্ষ দেশ। ঠিক আছে। G0 বলতে আমরা ওই দেশগুলোকে বুঝি যেই দেশের আহ, যেই পরিমাণ কার্বন নির্গমন করে, ধরেন 100 ইউনিট কার্বন নির্গমন করে, এবং এই 100 ইউনিট কার্বন সে অন্যান্য কোনো যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে, গাছ লাগানো অথবা ডিকার্বনাইজেশন, যে কোনো প্রক্রিয়া সে 100 ইউনিট কার্বন এমিট করে, অর্থাৎ তাদের নেট কার্বন হচ্ছে 0। ঠিক আছে। এই দেশগুলোকে বলা হচ্ছে G0। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনগুলো পড়বো। এই ধারণাটা ইম্পর্টেন্ট যে জি G0 এটি কোন দেশের নেতৃত্বে গঠিত হয়? এটি ভুটানের নেতৃত্বে গঠিত হয়। এর সদস্য দেশ কয়টি? 4টি। কারা কারা? ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। ভুটান কোথায়? ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। পানামা কোথায়? মধ্য আমেরিকার দেশ। সুরিনাম মধ্য আমেরিকার দেশ। মাদাগাস্কার হচ্ছে আফ্রিকার দেশ। এই এই 4টা দেশের বৈশিষ্ট্য হচ্ছে এরা কার্বন নিরপেক্ষ দেশ। এখন কার্বন নিরপেক্ষ দেশ বলতে আমরা কি বুঝি? কার্বন নিরপেক্ষ দেশ বলতে আমরা সাধারণত ওই দেশকে বুঝি যে দেশ যে পরিমাণ কার্বন মানে কার্বন প্রকৃতিতে সে নির্গমন করে, ঠিক একই পরিমাণ কার্বন শোষণ করার জন্য সে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আলটিমেটলি দেখা যাচ্ছে তার যে কন্ট্রিবিউশন কার্বন বাড়ানোর জন্য বা কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার জন্য, সেটা আসলে সে তার অ্যাক্টিভিটিস দিয়ে কমিয়ে নিচ্ছে। অর্থাৎ আমি যদি বলি আমি 100 ইউনিট কার্বন নির্গমন করলাম, এবং আমি কোনো না কোনো ভাবে আমি 100 ইউনিট কার্বন দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি, এটাকে বলা হচ্ছে কার্বন নিরপেক্ষ দেশ। তাহলে বাংলাদেশ কি কার্বন নিরপেক্ষ দেশ? না। কারণ বাংলাদেশ যেই পরিমাণ কার্বন প্রকৃতিতে নির্গমন করছে সেই পরিমাণ কার্বন সে রিডিউস করতে পারেনি বা করছে না। ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে কোন দেশের নেতৃত্বে G0 গঠিত হয়, এবং যে যে G0 নামে যে ফোরাম আছে, এই ফোরামের সদস্য দেশ কয়টি? 4টি। যদিও এরা এই G0 ফোরামের দেশগুলো কার্বন নিরপেক্ষ দেশ, কিন্তু পৃথিবীতে এদের বাইরেও আরো কিছু কার্বন নিরপেক্ষ দেশ আছে। যেমন G0-তে কোন কোন দেশ ছিল? ভুটান ছিল, পানামা ছিল, সুরিনাম ছিল, মাদাগাস্কার ছিল। এর বাইরেও যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে গায়ানা, কমোরোস, গ্যাবন এবং নিউই। সুতরাং পৃথিবীর সব কার্বন নিরপেক্ষ দেশ নিয়ে কিন্তু G0 গঠিত হয়নি। G0 গঠিত হয়েছে ভুটানের নেতৃত্বে আরো 3টা সদস্য নিয়ে। এই তথ্যটা আপনারা অবশ্যই মনে রাখে যাবেন, সেটা হচ্ছে পৃথিবীর প্রথম জিরো কার্বন নিঃসরিত দেশ হচ্ছে ভুটান। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে পৃথিবীর প্রথম জিরো কার্বন নিঃসরিত দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান। এবং G0 ফোরাম এটি কার নেতৃত্বে গঠিত হয়? এটি ভুটানের নেতৃত্বে গঠিত হয়। অর্থনীতি সমীক্ষা 2025। আচ্ছা, একটু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, আপনারা কি পড়বেন একটু কমেন্ট করে জানান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অর্থনীতি সমীক্ষা 2025 থেকে আপনারা কোন কোন তথ্য পড়ে যাবেন? প্রথম ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12। ঠিক আছে, 1.12। আচ্ছা, দ্বিতীয় ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে
এই মুহূর্তে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে? সেটা হচ্ছে 1171। আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে 2021 সালে যে আদমশুমারি, যেটা 22-এ অনুষ্ঠিত হয়, সে আদমশুমারিতে বলা হচ্ছে 1119। সুতরাং যদি আদমশুমারির কথা বলে আদমশুমারি তথ্যটা দিবেন, আর যদি অর্থনীতি সমীক্ষা 2025 অনুসারে বলে তাহলে সেটা দিবেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা তথ্য হবে। এরপর ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে দারিদ্র্যের হার কত? এই মুহূর্তে দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.56। আচ্ছা, আমরা কাদেরকে দারিদ্র বলি? যারা 2122 কিলো ক্যালোরি এই পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে না। ঠিক আছে। আর চরম দারিদ্র যারা হচ্ছে 1805 কিলো ক্যালোরির কম খাবার গ্রহণ করে। তাহলে বাংলাদেশে শতকরা 5 জন লোক চরম দরিদ্র, অর্থাৎ এরা 1805 কিলো ক্যালোরিরও কম খাবার গ্রহণ করে। আর 2122 কিলো ক্যালোরির খাবার গ্রহণ করে বা এর নিচে খাবার গ্রহণ করে এরকম লোক হচ্ছে 18.7%। এই 18.7%-এর মধ্যে কিন্তু 5.6%ও আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে কৃষিতে মোট শ্রম শক্তির কত পার্সেন্ট নিয়োজিত? এটা হচ্ছে 44.67%। বাংলাদেশের মাথাপিছু আয় কত বা মাথাপিছু জিডিপি কত? এই দুটো তথ্য জেনে নেবেন। বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার, এবং মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.97%। মূল্যস্ফীতি কত? এটা কিন্তু সমীক্ষা অনুসারে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতি কমও হতে পারে বা বেশি হতে পারে, তবে এই অর্থনীতি সমীক্ষা 2025 এটা যখন প্রণীত হয় তখন মুদ্রাস্ফীতি ছিল 8.48%। ঠিক আছে। আর এটা পড়ে যাবেন ইলিশের আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত। আপনারা এটাও দেখতে পারেন যে এই 2025 সালের যে অর্থনীতি সমীক্ষা, সেখানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ কত ছিল? 31,772 মিলিয়ন বা 31 বিলিয়ন বা 31 বিলিয়ন। ঠিক আছে। ওকে, তাহলে আশা করি যে অর্থনৈতিক সমীক্ষার এই তথ্যগুলো আপনারা একটু দেখে যাবেন। আচ্ছা, এরপরে আসেন আমদানি রপ্তানি। অনেক তথ্য দেওয়া আছে, একটু ছোট করে দিচ্ছি। যেমন এখানে আসেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন দেশে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে নিটওয়্যার, এরপরে করে তৈরি পোশাক। আর বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মানে হচ্ছে যে তেল জাতীয় যেটা, অর্থাৎ মাটির নিচে যে খনিজগুলো, এগুলোকে আমরা বলি পেট্রোলিয়াম। আচ্ছা, রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। আর শীর্ষে হচ্ছে ভারত। জনশক্তি রপ্তানি, এখানে প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। এখানের প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, সুতরাং আমি আপনাদের বলবো আপনারা প্রত্যেকটা তথ্যই পড়ে যাবেন, তবে কিছু তথ্য অবশ্যই আলাদা করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, রেমিটেন্স প্রাপ্তিতে অষ্টম, তবে জনশক্তি রপ্তানিতে ষষ্ঠ। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোথায়? সৌদি আরবে। এটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন, যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। আচ্ছা, নিটওয়্যার কোনগুলো? নিটওয়্যার হচ্ছে যে আমরা বিদেশ থেকে তুলা এনে কাপড় তৈরি করি, এই কাপড়টাই হচ্ছে নিটওয়্যার। আর আমরা কখনো কখনো কাপড় থেকে তৈরি পোশাক তৈরি করি। তাহলে এই যে কাপড় রপ্তানি করি, এটাকে বলে নিটওয়্যার। আর যে কাপড় দিয়ে যে পোশাক রপ্তানি করি সেটা হচ্ছে তৈরি পোশাক। ঠিক আছে। তাহলে নিটওয়্যার আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি, দ্বিতীয় অবস্থানে আছে তৈরি পোশাক। হুম।
আর সবচেয়ে বেশি আমরা আমদানি করি পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম বলতে কি বুঝি? পেট্রোলিয়াম বলতে বিভিন্ন তেল জাতীয় বা যেগুলো মাটির নিচ থেকে আমরা আহরণ করি, সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি 2024-25 অর্থ বছরে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাই যুক্তরাষ্ট্র থেকে। আর এখানে এটা ইম্পর্টেন্ট, দেশ হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য দেয় কোন দেশ? জাপান। ঠিক আছে। আর সংস্থা হিসেবে এডিবি। এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। তাহলে আমরা কোন কোন জিনিস দেখব? আমরা দেখব ইউএসএ। ইউএসএ আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য চায়না ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইন্ডিয়া ইম্পর্টেন্ট, আমাদের জন্য আহ আচ্ছা, এই এই তিনটা দেশ সাথে আমাদের যে সম্পর্কটা, আর হচ্ছে সৌদি আরব। প্রথমে দেখি ইউএসএ, আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি বা আয় করি ইউএস থেকে, আর সবচেয়ে বেশি ইম্পোর্ট করি হচ্ছে চায়না থেকে। ঠিক আছে। আর দ্বিতীয় সর্বোচ্চ ইম্পোর্ট করি আমরা ভারত থেকে। আর আমরা সবচেয়ে বেশি লোক পাঠাই, যেটাকে বলে জনশক্তি রপ্তানি হয়, জনশক্তি রপ্তানি, সেটা হচ্ছে সৌদি আরবে। ঠিক আছে। তাহলে ইউএস এর সাথে আমাদের বাণিজ্যের কি সম্পর্ক, চায়নার সাথে কেমন সম্পর্ক, ইন্ডিয়ার সাথে কেমন সম্পর্ক, সৌদি আরবের সাথে কেমন সম্পর্ক। এবং 2023-24-25 অর্থ বছরে আমরা ইউএসএ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাই। আর আরেকটা দেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাপান। আর জাপান থেকে সবচেয়ে বেশি আমরা ডেভেলপমেন্ট যে বাজেট, সেই ডেভেলপমেন্ট বাজেটটা আমরা কার কাছ থেকে পাই? জাপান থেকে পাই। ঠিক আছে। তাহলে মানে এই স্লাইডটা আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন যদি ইউএসএ, চায়না, ইন্ডিয়া, সৌদি আরব, জাপান, এই চারটা দেশের নাম মনে রাখেন। কিভাবে মনে রাখবেন? চিন্তা করবেন জাপান কেন পড়বো, জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য দেয়। ঠিক আছে। আর যদি আমরা সংস্থার কথা চিন্তা করি, তাহলে সংস্থা হিসেবে দেয় হচ্ছে এডিবি, এশিয়ান বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে। ওকে। এখানে কিছু তথ্য আছে। এই মুহূর্তে সরকারি ব্যাংক কয়টি? 6টি। আর বেসরকারি ব্যাংক 43টি, ইম্পর্টেন্ট না। সরকারি বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি। আর্থিক প্রতিষ্ঠান, ডিজিটাল ব্যাংক ইম্পর্টেন্ট। ডিজিটাল ব্যাংক যেমন নগদ, এটা হচ্ছে একটা। এই তিনটা তথ্য আপনারা পড়ে যাবেন। সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। সরকারি বিশেষায়িত ব্যাংক কয়টি? 3টি। এবং ডিজিটাল ব্যাংক কয়টি? সেটা হচ্ছে 1টি। এরপরে আসেন জিডিপি প্রবৃদ্ধির হার এবং তার অবদান। এখানে অনেক তথ্য আছে, সবগুলো পড়ার দরকার নেই। এই তথ্যটা পড়ে যাবেন। 2005-06 ভিত্তি বছরে জিডিপি খাত ছিল 15টি। আর বর্তমানে ভিত্তি বছর কিন্তু 5-6 না, বর্তমানে ভিত্তি বছর হচ্ছে 2015-16। আর সেই অনুসারে আমাদের জিডিপির খাত কয়টি? 19টি। ভিত্তি বছর মানে হচ্ছে ধরেন 2024-25 এসে আমরা কোনো অর্থনৈতিক সূচকে বিগত সময়ের যে সালের সাথে তুলনা করতে চাই, সেই সালটাকে বলা হচ্ছে ভিত্তি বছর। তাহলে বর্তমানে ভিত্তি বছর কত? 2015-16। আগের দেখা যায় যে জিডিপির খাত ছিল, তাহলে জিডিপির প্রধান খাত হচ্ছে 3টা। একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে সেবা। এই 3টা খাতকে আবার মোট 19টা খাতে, সাব খাতে ভাগ করা যায়। এটাই বলছে যে আগে এই 3টা খাতের উপখাত ছিল, টোটাল উপখাত ছিল 15টি। এখন এই 3টা খাতেরই, যেমন কৃষি, শিল্প এবং সেবা, এরই উপখাত হচ্ছে 19টি। তাহলে যদি প্রশ্ন আসে 2005-06 অর্থ বছরে ভিত্তি বছরে জিডিপির খাত ছিল কয়টি? উত্তর হবে 15টি। আর বর্তমানে জিডিপির খাত কয়টি? বর্তমানে জিডিপি খাত হচ্ছে 19টি। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে কি পড়বেন? এখান থেকে পড়বেন, সেটা হচ্ছে এটা পড়বেন যে জিডিপিতে বর্তমানে কৃষির অবদান কত, শিল্পের অবদান কত, এবং সেবা খাতের অবদান কত। এই 3টা তথ্য পড়ে যাবেন। আর মাথাপিছু জিডিপি হচ্ছে 2671, আর মাথাপিছু জিএনআই
হচ্ছে 2820। এই কয়েকটা তথ্য আপনারা পড়ে যাবেন। আপনারা এই ভিডিও দেখে কিছু আপনারা যদি নোট করতে পারেন তাহলে আপনার সেটা আরো বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে আমেরিকার শাসন ক্ষমতা রয়েছেন। এর আগে উনি 45তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা শাসন করেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যক্তি হিসেবে 45তম রাষ্ট্রপতি এবং একই সাথে সাথে 47তম রাষ্ট্রপতি। ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এটা যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জাতিসংঘের কততম সরি, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 47তম। প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে? আমাদের মনে হতে পারে জো বাইডেন, কিন্তু না, সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এখানে আর এখানে কিছু পড়ার দরকার নাই, আরেকটা পড়বেন। আচ্ছা, এটা পড়বেন। ঠিক আছে, যে ট্রাম্পের অন অননুমেয় অননুমেয় মানে যেটা আগে থেকে ধারণা করা যায় না এমন আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব। অর্থাৎ উনি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারেন। এই তত্ত্বটা ইম্পর্টেন্ট। সম্প্রতি হওয়া ট্রাম্প বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে নো কিংস আন্দোলন। কিসের আন্দোলন? নো কিংস হচ্ছে ট্রাম্প বিরোধীদের আন্দোলন। আচ্ছা, এরপরে এটা পড়বেন, ওয়ান বিগ বিউটিফুল বিল। এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, হতে প্রেরিত রেমিটেন্সের উপর কর হার হচ্ছে 1%। অর্থাৎ কেউ যদি যুক্তরাষ্ট্র থাকে, ধরেন একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্র থাকে, ঠিক আছে, এখন সে যদি বাংলাদেশে টাকা পাঠাতে চায় তাহলে তাকে কর দিয়ে পাঠাইতে হবে। এই করের হার হচ্ছে 1%। আর এই কর পাশ করতে গিয়ে কংগ্রেসে এটার নাম দেওয়া হয় ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। ঠিক আছে, ওয়ান বিগ বিউটিফুল বিল, 3 বি, বিগ বিউটিফুল বিল। তাহলে রিসেন্ট সাম্প্রতিক রিসেন্ট এই তথ্যগুলো আমরা একটু জেনে যাব। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দেশকে যেটা হচ্ছে প্রতিশোধমূলক, হ্যাঁ, প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে। এগুলা কেমন, এগুলো সম্পর্কে জানি। এই প্রতিশোধমূলক যে কর, এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফস। রেসিপ্রোকাল ট্যারিফস মানে বাংলায় হচ্ছে প্রতিশোধমূলক শুল্ক নীতি। অর্থাৎ কেউ যদি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপ করে তাহলে সে উল্টো আরো বেশি পরিমাণ শুল্ক আরোপ করে। এটাকে বলে আমরা পারস্পরিক শুল্ক। আচ্ছা, এই পারস্পরিক শুল্ক পেটাতে ট্রাম্প বিশ্বের 193টা স্বাধীন দেশের মধ্যে 185 দেশের উপর শুল্ক আরোপ করে। আর যদি বাংলাদেশের প্রেক্ষিতে আসি, এই এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক হার বা কর হার প্রয়োগের আগে বাংলাদেশ কর দিতে হচ্ছে 15%। কত পার্সেন্ট কর দিত? মার্কিন, অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক মার্কিন বাজারে প্রবেশ করার সময় 15% কর দিত। কিন্তু 1 এপ্রিল 2025 সালের পরে বাড়তি 37% এখানে যোগ হয়। তাহলে টোটাল হয়ে যায় কত? 52%। দেখেন কি পরিমাণ চেঞ্জ আসছে হচ্ছে আমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজার, সেই অভ্যন্তরীণ বাজারে আমাদের যে কোনো পণ্য বিক্রিতে আমরা প্রায় 52% কর দিতে হতো। কিন্তু যুক্তরাষ্ট্র সেটাকে রিকনসিডার করে এই 37কে কমিয়ে 20-এ নিয়ে আসে। আগের পণ্য কিন্তু ঠিক আছে। এই 20টাকেই বলি আমরা রিসিপ্রোকাল ট্যাক্স। এই 20টাকেই বলি আমরা রিসিপ্রোকাল ট্যাক্স। এই রিসিপ্রোকাল ট্যাক্স এবং আগের ট্যাক্স সব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে যে কোনো একটা পণ্য প্রবেশ করতে হলে 35% শুল্ক দিয়ে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি মোটা দাগে চিন্তা করি, আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের কর হার ছিল 15%, এখন নতুন যোগ হয়েছে 20%। টোটাল কত হয়েছে? টোটাল হচ্ছে 35%। অর্থাৎ আগে 15 আর এখন হচ্ছে 35। ঠিক আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র 185 দেশের উপর এই ধরনের শুল্ক আরোপ করে।
আর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে দুটো দেশের উপরে, একটা হচ্ছে ভারতের উপরে আর একটা হচ্ছে ব্রাজিলের উপরে। অর্থাৎ যতগুলো দেশের উপর সে এই ধরনের রিসিপ্রোকাল টেস্ট ইম্পোজ করে, সবচেয়ে বেশি পরিমাণ রিসিপ্রোকাল টেস্ট ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে ভারতের উপরে এবং ব্রাজিলের উপর। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা জানবো। এরপরে দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র জোহরান মামদানি। ঠিক আছে, এখানে প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে। কি কি প্রশ্ন হতে পারে দেখেন। প্রথম প্রশ্ন হতে পারে যে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র কে? জোহরান মামদানি। এটা একটা প্রশ্ন। প্রশ্ন হতে পারে জোহরান মামদানি কততম মেয়র? 111তম মেয়র। ঠিক আছে, তাহলে এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে জোহরান মামদানি কোন সিটির মেয়র? সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র। কততম মেয়র? 111তম মেয়র। এর বাইরে উনি এই নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, এটাও আসতে পারে যে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে, সেটা হচ্ছে জোহরান মামদানি। আচ্ছা, উনি একই সাথে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। মানে এখানে দক্ষিণ এশীয় বলতে আমরা বোঝাচ্ছি ভারত। অর্থাৎ ওনার বাবা মার, বিশেষ করে মায়ের দিক থেকে উনি আহ আফ্রিকান, এবং বাবার দিক থেকে, ঠিক আছে, ভারতীয়। আচ্ছা, তাহলে এখানে এটা ইম্পর্টেন্ট যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক দলের সদস্য? হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে। আর ট্রাম্প যে দলের সদস্য সেটা হচ্ছে রিপাবলিক। অর্থাৎ ট্রাম্প হচ্ছে রিপাবলিক দলের সদস্য, এবং ঠিক বিপরীত হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক যে রাজনৈতিক দল, এটা হচ্ছে হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, এরা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির আগে সদস্য ছিল। তাহলে এই জোহরান মামদানি বর্তমান যে রিপাবলিক সরকার, সেই রিপাবলিক সরকারের বিপরীত যে দল ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক দলের সদস্য। তার পিতা নাম হচ্ছে মাহমুদ মামদানি। ওনার জন্ম ভারতে, তবে উনি উগান্ডায় পড়াশোনা করেন। মাতা হচ্ছে মীরা নায়ার। ঠিক আছে। এখানে যেটা বলা হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম তার বাবা হচ্ছে মাহমুদ মামদানি, মাহমুদ মামদানি। মায়ের নাম কি? মীরা নায়ার। তাহলে দেখা যাচ্ছে মা বাপ দুইজনেই কিন্তু ভারতীয়, মীরা নায়ার। তবে বাবা চাকরি সূত্রে উগান্ডায় চলে যান। সেই উগান্ডাতেই জন্ম কার? জোহরান মামদানি। ঠিক আছে, ওকে। উনি নিউ ইয়র্ক সিটির কততম প্রেসিডেন্ট? 111তম, সরি, মেয়র। ওকে, এরপরে আমরা আসি। সম্প্রতি সুদানে এক ধরনের সংঘাত চলতেছে। সেই সংঘাতের কেন্দ্রবিন্দু হচ্ছে এলফাশার নামে। এলফাশার এলফাশার নামে একটা শহর, খনিজ সমৃদ্ধ একটা শহর, যেটা দারফুর অঞ্চলে, সুদানের। আচ্ছা, আমরা জানি 2011 সালে সুদান দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে দক্ষিণ সুদান। বর্তমান যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সুদানে। সুদানের একটা বিখ্যাত, সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। সুদানের আরেকটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে দারফুর। এই দারফুর অঞ্চলের একটা শহর হচ্ছে আলফাশের। এই আলফাশের সম্প্রতি দুইটা পক্ষ, একটা হচ্ছে SAF, যেটাকে বলি আমরা রাষ্ট্রীয় সামরিক বাহিনী, আর একটা হচ্ছে RSF। এই দুটো গ্রুপের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করার কারণে আলফাশের এই শহরে একটি গণহত্যা সংঘটিত হলো। আপনারা এখানে এই লাইনটা পড়ে যাবেন
সম্প্রতি সুদানের এলফাশার শহরের গণহত্যার জন্য দায়ী গোষ্ঠীর নাম কি? RSF। নিচে SAF এবং RSF এর সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে। ঠিক আছে। একটু পর্যন্ত কোনো জটিলতা আছে কিনা? যদি তো না থাকে তাহলে আমরা সামনে আগাবো। তাহলে RSAF এবং RAF। ঠিক আছে। RSF এর পূর্ণরূপ হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আর এটা হচ্ছে সুদানিজ আর্ম ফোর্সেস। আপনারা জাস্ট এলফাসের শহরটাকে ভালোভাবে জানার চেষ্টা করুন। এলফাসের শহরটা কোথায়? দারফুরে। দারফুর কোথায়? সুদানে। এটা নিয়ে আর আর খুব বেশি জানার কিছু নেই। সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুটি দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় একটি সক্রিয় জঙ্গি গোষ্ঠীর উপরে হামলা চালায়। এই জঙ্গি গোষ্ঠীর নাম হচ্ছে তেহরিক ই তালিবান। তেহরিক ই তালিবান, TTP। তাহলে প্রশ্ন আসতে পারে, TTP পুনরূপ কি? তেহরিক ই তালিবান। এখন এই তেহরিক ই তালিবান পাকিস্তানের কোন প্রদেশে? খাইবার পাখতুনখাওয়া, যেখানে খাইবার গিরিপথ আছে। তাহলে আপনারা এইখান থেকে এই দুটো তথ্যকে একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন এই যে TTPর যে প্রধান বা আমির নূর ওয়ালি মেহসুদ, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে যেটাকে আমরা বলি TTP, এটাকে আমরা পাকিস্তানি তালেবানও বলি, যার প্রধান হচ্ছে বাইতুল্লাহ মেহসুদ। ঠিক আছে। আর TTPর উদ্দেশ্য হচ্ছে আহ এটার উপরে, মানে পাকিস্তান যে হামলা চালায়, এটা মূলত বাইতুল্লাহ মেহসুদের উপরে হামলা চালায়। কারণ যুদ্ধটা মূলত পাকিস্তান পাকিস্তান সরকার ভার্সেস TTP এর মধ্যে হয়। ঠিক আছে। তাহলে তাহলে পাকিস্তান সরকার সম্পর্কে এখানে জানার কিছু নাই। এই TTPর একজন সম্পর্কে জানবেন, তার নাম হচ্ছে বাইতুল্লাহ মেহসুদ। বাইতুল্লাহ মেহসুদ। ঠিক আছে। এরপরে আমরা দেখি, গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে পরিবর্তন, নতুন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এগুলো আমরা একটু মনে রাখবো। বাংলাদেশের তো আমরা জানি, তবে বাংলাদেশের এটা ইম্পর্টেন্ট যে শাহাবুদ্দিন কততম প্রেসিডেন্ট, এটা ইম্পর্টেন্ট। শাহাবুদ্দিন 22তম প্রেসিডেন্ট। আচ্ছা, ভারতের বর্তমানে প্রেসিডেন্ট নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদীর কথা তো জানার দরকার নেই, নরেন্দ্র মোদীর আমরা সবাই চিনি। ঠিক আছে। আরেকটা পড়বেন সিঙ্গাপুর। সুতরাং বাংলাদেশ পড়বেন, ভারত পড়বেন, এরপরে আসেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন থারমান শানমুগারাতম। শান মুগারা মুগারাতনাম। আপনার থারমান কথাটাই মনে রাখবেন, থারমান। এরপরে আপনারা দেখেন যে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাহমুদ আব্বাস। চীনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং। ফ্রান্সের যে বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে। এই কয়েকটা দেশের প্রেসিডেন্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, বর্তমান মালদ্বীপের বর্তমান মালদ্বীপের যে প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে মোহামেদ
মইজু, মইজু, মোহামেদ মইজু, এটা আপনারা দেখবেন। তারপরে হচ্ছে মেক্সিকো, মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ক্লডিয়া শ্যানবাউম। এই কারণে উনি একজন জলবায়ু বিজ্ঞানী, একই সাথে উনি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে? পল বিয়া ক্যামেরন। আচ্ছা, যদি প্রধানমন্ত্রীর পরিবর্তনটা দেখি, তাহলে এখানে যে স্টার গুলো দেওয়া আছে, যে বর্তমানে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে অনুতিন চার্নভিরাকুল, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে জার্মানিরটাও ইম্পর্টেন্ট, ফ্রিডরিক মেটস, মেটস, উনি হচ্ছে চ্যান্সেলর। আর চ্যান্সেলর মানে হচ্ছে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ, সেটাই হচ্ছে চ্যান্সেলর। কানাডাটা দেখবেন মার্ক কার্নি, এবং ইতালি হচ্ছে জর্জিয়া মেলোনি। এই পাঁচটা দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনাদের সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা স্টার্ট দিয়ে বলা হচ্ছে মেলোনি। এই দেখেন, এই যে জর্জিয়া মেলোনি, যিনি ইতালির বর্তমান প্রেসিডেন্ট, ওনার একটা ডক্ট্রিন বা মতবাদ আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে মেলোনি ডক্ট্রিন, ঠিক আছে। তাহলে মেলোনি কে? ইতালির বর্তমান প্রেসিডেন্ট, তার যে ডক্ট্রিন বা মতবাদ সেটা হচ্ছে মেলোনি ডক্ট্রিন। আচ্ছা, এখানে অনেক সংস্থার নতুন মুখ বা নতুন প্রধান আছেন, সবার গুলো অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোকে ব্যক্তির পাশে দাগাই দিচ্ছি। যেমন ভলকার তুর্ক, এই ব্যক্তিটা 24-এর গণ অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘের প্রতিবেদন প্রদানের ক্ষেত্রে। কমনওয়েলথের বর্তমান মহাসচিবকে এবং বর্তমান প্রধানকে, এটা ইম্পর্টেন্ট। ওআইসির প্রধানকে, আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক যেটা, সেটা বর্তমান প্রধানকে। জি 7, জি 7 মানে যে গ্রুপ অফ 7, এটার প্রধানকে। ন্যাটোর প্রধানকে। তারপর হচ্ছে ইন্টারপোলের বর্তমান প্রধানকে। এই তথ্যগুলো আপনারা দেখে যাবেন। তাহলে এখানে দেখেন, বর্তমানে OHCHR, অফিস অফ হাই কমিশন ফর হিউম্যান রাইটস, এটার যে পদবি, অর্থাৎ যিনি এই সংস্থার প্রধান, ওনাকে বলা হচ্ছে হাই কমিশনার। তেমনি একজন হাই কমিশনার হচ্ছে ভলকার তুর্ক। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, এটাও ইম্পর্টেন্ট। বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে একজন ভারতীয়, নাম হচ্ছে অজয় বাঙ্গা। আর প্রধান অর্থনীতি হচ্ছে ইন্দ্রমিত গিল, উনিও একজন ভারতীয়, ঠিক আছে। আর অজয় বাঙ্গা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, তবে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্র। আমরা জানি বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট, এটা সব সময় যুক্তরাষ্ট্র থেকে হয়, এটা মনে রাখবেন। যুক্তরাষ্ট্রে মানে যে যে মানে মার্কিন বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট, উনি সব সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। আর আইএমএফ এর যে প্রধান, এটা সব সময় ইউরোপ থেকে নিয়োগপ্রাপ্ত হবে, ঠিক আছে। ওকে, তাহলে যেগুলা দেখাই দিছি ওগুলো একটু নোট করে পিক করবেন। আচ্ছা, এরপর আসেন বর্তমান ইন্টারপোল। ইন্টারপোলের প্রেসিডেন্ট কে? লুকাস ফিলিপ্পে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইউনেস্কোর বর্তমান প্রধান কে? খালেদ এল এনানি, এটা ইম্পর্টেন্ট। সার্ক ইম্পর্টেন্ট। আসিয়ান ইম্পর্টেন্ট। আকু ইম্পর্টেন্ট, কারণ আকুর যে চেয়ারম্যান, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? আহসান আহসান এস মনসুর, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে?
আহসান এইচ মনসুর। ঠিক আছে। ওকে। এখানে আর কিছু লাগবে না, এটা ইম্পর্টেন্ট, যে বর্তমানে বিমস্টেক এর চেয়ারম্যান কে। বর্তমানে বিমস্টেক এর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ। আর বিমস্টেক পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা সদর দপ্তরও বাংলাদেশে, এবং বর্তমান বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা উনি হচ্ছে এটার চেয়ারম্যান। আচ্ছা, দ্বিতীয় লাইনটি ইম্পর্টেন্ট। বর্তমানে জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক হাই কমিশনার আছেন ফিলিপো গ্র্যান্ডি, উনি ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস আলবানিস। এখানে দুটো জিনিস, জাতিসংঘ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আর জাতিসংঘে যে বিশেষ দূত যিনি ফিলিস্তিনে আছেন নাম হচ্ছে ফ্রান্সেসকো আলবানিস। আচ্ছা, সাম্প্রতিককালে কিছু সম্মেলন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। এই সম্মেলনগুলো কততম, কত তারিখ অনুষ্ঠিত হয় এবং কোথায় অনুষ্ঠিত হয়, ইম্পর্টেন্ট। কোন কোনগুলো মনে রাখার চেষ্টা করবেন, এখানে যেগুলো স্টার দেওয়া আছে, বিশেষ করে ব্রিক্স, G7, G20, অ্যাপেক এবং ওআইসি। ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, ব্রিক্সের যে 2025 সালে যে সম্মেলন হয় এটি ছিল 13তম, 17তম সম্মেলন। এটি অনুষ্ঠিত হয়েছে জুলাই 2025 সালে। আর এটি অনুষ্ঠিত হয় কোথায়? ব্রাজিলে। এতটুকু জানবেন। আচ্ছা, G7 এর বর্তমান 25 সালে যে সম্মেলন, এটা ছিল 51তম সম্মেলন। এটি অনুষ্ঠিত হয় কানাডাতে, জাস্ট কানাডা মনে রাখবেন। ঠিক আছে। G20 এটার হচ্ছে 20তম, অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলি এটা 5 স্টার। G20 সম্মেলনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইখানেও মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি। COP30তেও যায়নি। দেন হচ্ছে G20তেও যায়নি কে? মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে। এরপরে অ্যাপেক। অ্যাপেক মানে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের 32তম সম্মেলন, ও হয় দক্ষিণ কোরিয়া। ওআইসির সম্মেলন হচ্ছে 16তম সম্মেলন, এটি অনুষ্ঠিত হয় আজারবাইজানে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আসিয়ান। আসিয়ানেরটা হচ্ছে 47তম, এটি অনুষ্ঠিত হয় মালয়েশিয়া। ঠিক আছে, বাকিগুলো একবার দেখে যাবেন, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এটা একটু বলে দিই। যেমন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, 2025 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়, এবং এটা সভাপতিত্ব করে একইভাবে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, বর্তমান থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে শান্তি চুক্তিটার মধ্যস্থ করে বিশেষ করে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার প্রধান হচ্ছে আনোয়ার ইব্রাহিম। ঠিক আছে। ওকে। কারণ এই যে আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এই যে আসিয়ানের বর্তমান যে সভাপতি, ওটা হচ্ছে আনোয়ার ইব্রাহিম। ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, 2026 সালের 21তম G20 সম্মেলনে যুক্তরাষ্ট্র যে দেশে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ পরবর্তী যে সম্মেলনটা হবে সেই সম্মেলনে দক্ষিণ আফ্রিকা এটার এটার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অভিযোগ হচ্ছে বর্ণবাদী নীতি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গদের প্রতি এক ধরনের বর্ণবিদ্বেষ করছে। সেই অভিযোগ এনে
2025 সালে দক্ষিণ আফ্রিকায় যে G20 সম্মেলন হয়, সেই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি। এবং একইভাবে 2026 সালে যে সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে তারা দক্ষিণ আফ্রিকাকেও নিষিদ্ধ করে। সুতরাং এর একটা পাল্টাপাল্টি প্রতিক্রিয়া, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে এই লাইনের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনে একজন বাংলাদেশি সভাপতিত্ব করেন, নাম হচ্ছে খন্দকার এম তালহা। উনি প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আচ্ছা, আমরা ব্রিক্স সম্পর্কে জানি এবং এনডিবি সম্পর্কে জানি। অনেকের ধারণা যারা ব্রিক্স এর সদস্য তারা অটোমেটিক্যালি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি সদস্য, কিন্তু সেটা না। আপনারা যদি খেয়াল করেন, ব্রিক্স এর সদস্য দেশ হচ্ছে 11টা, কিন্তু এনডিবি সদস্য দেশ কয়টাই? এনডিবি সদস্য দেশ হচ্ছে 9টা। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি বলি ব্রাজিল দুই পাশে আছে, রাশিয়া দুই পাশে আছে, মানে ব্রিক্সও আছে, এনডিবির সদস্য আছে, ভারত আছে, চীন আছে, দক্ষিণ আফ্রিকা আছে, মিশর আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, তারপরে হচ্ছে সৌদি আরব নাই, এনডিবিতে সৌদি আরব নাই, ইরান নাই, ইথিওপিয়া নাই, ইন্দোনেশিয়া নাই। অর্থাৎ কিছু কিছু দেশ ব্রিক্সে আছে কিন্তু এনডিবিতে নেই। ঠিক আছে, এখন বাংলাদেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কোনটির সদস্য, ব্রিক্সের কেমন সদস্য? বাংলাদেশ হচ্ছে ব্রিক্সের, মানে এটাকে আমরা বলি অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য অংশীদারমূলক সদস্য। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক যে সহযোগিতা সেটা পাওয়ার জন্য বাংলাদেশ এক ধরনের সদস্যপদ লাভ করে, কিন্তু সেটা পূর্ণ সদস্যপদ নয়। সুতরাং বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, কিন্তু এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। ঠিক আছে, এখন যে ব্রিক্স, এই ব্রিক্সটা মূলত আমরা যেটাকে বলি আইএমএফ, সেটাকে কাউন্টার করার জন্যই মূলত এই ব্রিক্সের যে দেশগুলো আছে তারা মূল তাদের টার্গেট হচ্ছে এই ব্রিক্স মুদ্রা চালু করা, যেন আন্তর্জাতিক যে মুদ্রা বা মুদ্রা তহবিল সেটার কাউন্টার হিসেবে কাজ করা। আচ্ছা, এখানে যে দেশগুলো স্টার আকারে আছে সেই স্টার গুলো একটু দেখে যাবেন। যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশ সর্বশেষ যে সংস্থার সদস্য হয় সেটা হচ্ছে সিএসসি, এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ডি8টা ইম্পর্টেন্ট, কারণ ডি8 বলতে আমরা বুঝি যে ডেভেলপিং 8 বা এই সদস্য দেশের সংখ্যা হবে 8, কিন্তু ডি8 এর সংখ্যা কিন্তু 9। ঠিক আছে, অর্থাৎ ডি8 হলেও এর সদস্য হচ্ছে 9টি। ব্রিক্সের সদস্য কয়টি? 11টি। আসিয়ানের সদস্য 11টি। সেনজেন এক ধরনের চুক্তি, তার সদস্য হচ্ছে 29টি। আচ্ছা, আচ্ছা, এগুলো আপনাদের দাগানো আছে আশা করি। আচ্ছা, আমরা এরপরে দেখি যে এই সাম্প্রতিকগুলোর মধ্যে কোন কোন সাম্প্রতিকগুলো আমরা একটু আরেকটু আন্তর্জাতিক যে সাম্প্রতিকগুলো একটু বেশি পড়ব। আচ্ছা, যেমন ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে 2026 সালে ইউরো মুদ্রা চালু করে কে? বুলগেরিয়া। এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সর্বশেষ ইউরো ইউরো মুদ্রা চালু করে হচ্ছে বুলগেরিয়া। যুক্তরাষ্ট্র ইউনেস্কো, প্রশ্ন আসতে পারে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। আর ইউনিসেফের সদর দপ্তর কোথায়?
ইউনিসেফের সদর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, তাহলে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে আর ইউনিসেফের সদর হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, 2রা জুন 2026 আন্তর্জাতিক আদালতের সদস্যপদ ত্যাগ করে হচ্ছে হাঙ্গেরি। এটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে এটা BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা হচ্ছে চীনের একটা প্রকল্প। এই চীনা প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে হচ্ছে ইতালি। আর ইতালি হচ্ছে একমাত্র দেশ যেটা একই সাথে G7 ভুক্ত দেশ হিসেবে এটাতে বা এই প্রকল্পে ছিল, অর্থাৎ G7, অর্থাৎ যেটা গ্রুপ অফ 7 বা শিল্পোন্নত দেশ যে গ্রুপ, ওই গ্রুপগুলোর মধ্যে একমাত্র ইটালি ছিল যারা চীনের এই প্রকল্পে যাদের অংশীদার ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওপেকভুক্ত যে দেশটি সবচেয়ে বেশি তেল মজুত করে এবং রপ্তানি করে সেটা হচ্ছে সৌদি আরব। ওপেক প্লাসের সদস্য কয়টি? 11টি। অর্থাৎ সবগুলো পড়ার আসলে আই থিঙ্ক প্রয়োজন নাই, কিছু কিছু বেছে বেছে আপনারা পড়বেন। আচ্ছা, আপনাদের যেহেতু ম্যাথ ক্লাস আছে, আমি একটু রিজনেবল টাইম পর্যন্ত পড়াবো। ডক্টর ইউনুস এবং জুলাই বিপ্লব খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে সবগুলো তথ্য অ্যাজ ইউজুয়াল বা আপনারা জানেন, এই 28শে জুন ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সামাজিক ব্যবসা দিবস হিসেবে ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে 28শে জুন হচ্ছে একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। সুতরাং এখানে দুটো তথ্য চলে আসে। এক, ডক্টর ইউনূসের জন্মদিন কবে। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক যে ব্যবসা, এই সামাজিক ব্যবসা দিবস কবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, দক্ষিণ এশিয়ায় শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী। এখন তাহলে দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল পান কে? দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল পান মোস্ট প্রবাবলি প্রথমে হচ্ছে আহ মাদার তেরেসা। ঠিক আছে, দ্বিতীয় পান হচ্ছে আহ ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ইম্পর্টেন্ট। উনি কততম অন্তর্বর্তী সরকার প্রধান? পঞ্চম। এটা আসতে পারে যে সামাজিক ব্যবসা ধারণা বা ক্ষুদ্র ঋণ এর প্রবর্তক বা প্রবক্তা কে? সুতরাং প্রশ্ন যেভাবে আসুক আপনারা একটু গোছায় পড়লেই প্রয়োজন। ডক্টর ইউনূসের সংক্রান্ত যত তথ্য আছে সব তথ্য পড়ে যাবেন। এর মধ্যে 30 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। 30 বলতে আমরা তিনটা শূন্যকে বুঝি। তিনটা শূন্য বলতে কোনো দারিদ্র থাকবে না, শূন্য দারিদ্র। কোনো বেকারত্ব থাকবে না, দারিদ্র না থাকলে মানে না থাকা মানে হচ্ছে বেকারত্ব না থাকা, এবং শূন্য নিট কার্বন মিশ্রণ। তাহলে 30 বলতে আমরা কি বুঝি? 30 বলতে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণকে আমরা বুঝি। আচ্ছা, এরপরে দেখেন 30 তত্ত্ব নিয়ে ডক্টর ইউনূসের লেখা যে বইটা, এই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। এটা প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইটি কত সালে লিখিত হয়? ঠিক আছে, 2007 সালে। এই 30 তত্ত্ব কোন প্রতিযোগিতার থিম ছিল? সেটা হচ্ছে 2024 সালের প্যারিস যে অলিম্পিক, যে ফ্রান্সের যে অলিম্পিক, সে অলিম্পিক গেমসের থিম ছিল। ঠিক আছে। পোপ ফ্রান্সিস ইউনুস ক্লাব, এটা আমরা সহজে মনে রাখবো যে রাখা যায়। ঠিক আছে, যে পোপ ফ্রান্সিস এবং ইউনুস মিলে যে ক্লাব গঠন করেছে সেটা হচ্ছে ফ্রান্সিস পোপ ইউনুস 30 ক্লাব। এই বক্সের তথ্যটা একটু দেখে যাবেন যে বাংলা যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল যতজন লোক পেয়েছে এর মধ্যে প্রথম বাংলাদেশি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিতীয় ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস যৌথভাবে কত সালে, এই সালটা এখানে ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান, কিন্তু কত সালে?
এবং প্রথম বাংলাদেশ হিসেবে ইনি কি পান? কমিশনার গোল্ড মেডেল। এইগুলার মধ্যে এটা ইম্পর্টেন্ট, ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার 2024 এটা পান। আর স্বাধীনতা পুরস্কার পান কত সালে? 1927 সালে। এই তিনটা পুরস্কার কথা আপনারা একটু দেখে যাবেন, ঠিক আছে? এরপরে আসেন বাংলাদেশের বর্তমানে বিভিন্ন পদে যারা আছে, যেমন রাষ্ট্রপতি হিসেবে যিনি আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি হচ্ছেন 22তম। সুতরাং এটা একটু পড়ে যাবেন, রাষ্ট্রপতি হিসেবে যিনি আছেন। প্রধান অ্যাটর্নি জেনারেল ইম্পর্টেন্ট না, প্রধান বিচারপতি ইম্পর্টেন্ট, যদিও উনি সাম্প্রতিককালে উনি অবসরে চলে গেছেন, তবে উনি ছিলেন 25তম প্রধান বিচারপতি। আচ্ছা, বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন কমিশনার, উনি কততম নির্বাচন কমিশনার? 14তম। নাম কি? এম নাসির উদ্দিন। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। সেনাবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকের নাম কি? বাহারুল আলম। বর্তমানে সেনাপ্রধানের নাম তো বলা লাগবে না, ওয়াকরুজ্জামান। ঠিক আছে, তাহলে কয়টা? রাষ্ট্রপতি সম্পর্কে জানবেন, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পুলিশের মহাপরিদর্শক। এছাড়া দেখবেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? আবুল কাশেম ফজলুল হক বা এ কে ফজলুল হক। আর জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব, ভেরি ইম্পর্টেন্ট, ফাতেমা ইয়াসমিন। আচ্ছা, এই দুটো দেখে যাবেন। মানবাধিকার কমিশনের প্রথম নারী চেয়ারম্যান, ঠিক আছে, নাসিমা বেগম। এবং আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি, সেটা হচ্ছে ফারাহ মাহবুব। ঠিক আছে, তবে এটা বেশি ইম্পর্টেন্ট। মানবাধিকার কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে নাসিমা বেগম। আচ্ছা, এই তথ্য আপনারা A to Z সব পড়বেন। এখানে কি দেওয়া আছে? যে বাংলাদেশ অষ্টম দেশ হিসেবে, আচ্ছা, এই মুহূর্তে সাওটোমে এবং প্রিন্সিপে নামে একটি দেশ কি করেছে? অষ্টম দেশ হিসেবে সে এলডিসি থেকে উত্তরিত হয়েছে। এখন এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টি? 44টি। ঠিক আছে, আর এই 44টি দেশের আগেও কিছু দেশ এলডিসি ছিল, কিন্তু সেখান থেকে উত্তরণ পেয়েছে কয়টি? 8টি। সর্বশেষ এলডিসি থেকে কে পায়? সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই চারটা তথ্য আপনারা অবশ্যই অবশ্যই জেনে যাবেন। এক, এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। তারপর হচ্ছে বর্তমানে এলডিসি দেশ কয়টি? 44টি। কতটি দেশ এলডিসি দেশ থেকে উত্তরিত হয়েছে? সেটা হচ্ছে 8টি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন কোন দেশকে আমরা এলডিসি ভুক্ত দেশ বলবো? এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে মাথাপিছু জাতীয় আয়, যেটাকে আমি বলি জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। এখন কোন দেশের 3 বছরের গড় মাথাপিছু মোট জাতীয় আয় এটা কত হবে? এটার উপর নির্ভর করে। মানব সম্পদ সূচক বা হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সের উপর নির্ভর করে। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক বা ইকোনমিক যে ভার্নারেবিলিটি ইন্ডেক্স সেটা আছে। অর্থাৎ একটা দেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হওয়ার জন্য তাকে জিএনআই কে ভালো করতে হবে, এইচএআই তে ভালো করতে হয় এবং ইভিআই তে ভালো করতে হয়। এখন যদি চিন্তা করি যে কত ভালো, তাহলে যারা উম মাথাপিছু মোট জাতীয় আয় $1230 বেশি, বা মানব সম্পদ সূচকে 66-র বেশি এবং ভঙ্গুরতা সূচকে 32-এর কম, তারাই মূলত এলডিসি থেকে উত্তরণ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে,
এখন বাংলাদেশের যদি পারফরমেন্স চিন্তা করি, 18তে অলরেডি বাংলাদেশ 2018 সালে তার যে মাথাপিছু মোট জাতীয় আয় সেটা কিন্তু 1272 হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ 2018 সালেই প্রথম এলডিসি থেকে উত্তরণের যে প্রাথমিক যোগ্যতা সেটা অর্জন করে, এবং 2021 সালে মাথাপিছু আয় হয় 1827, এবং 2024 সালে হয় 2684। অর্থাৎ ধীরে ধীরে আমরা বেটার রেজাল্ট করতেছি। একইভাবে দেখেন সবগুলো সূচকেও বাংলাদেশ ধীরে ধীরে ভালো করতেছে। এই কারণে এই যে তিনটি শর্তই যেহেতু আমাদের পূরণ হয়ে গেছে, আমরা 2026 সালে যেটা হবো এলডিসি থেকে বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এর যে তকমা, সে তকমা থেকে আমরা মুক্ত হব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে শুল্ক সুবিধা পাবে 2029 সাল পর্যন্ত। এই যে যেসব দেশ এলডিসি থেকে উত্তরণ হয়ে যায়, তারা আর গরিব দেশ হিসেবে ট্রিট হয় না, বা তাদেরকে সেটা বিবেচনা করা হয় না, তাদেরকে ধনী দেশ হিসেবে বা মাঝারি আয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বাংলাদেশ যদি 2026 সালে এই এলডিসি স্ট্যাটাস থেকে মুক্ত হয়, তাহলে সে 2029 সাল পর্যন্ত এখন যে সুবিধাগুলো পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে, সেই সুবিধাটা পাবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, ট্রিপস চুক্তির মেয়াদ। ট্রিপস চুক্তিটা হলো হলো ডাব্লিউটি এর অধীনে একটা চুক্তি, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ঠিক আছে, এর মানে হচ্ছে যে সকল দ্রব্যের প্রপার্টি রাইটস বা মালিকানা সত্ত্ব রয়েছে, সেসব পণ্যগুলো বাংলাদেশ চাইলেও এরপরে আর বিনা বা টাকায় বা প্রপার্টি রাইটস কিনা ছাড়া সেটা কি করতে পারবে না, সেটা উৎপাদন করতে পারবে না। তবে বাংলাদেশের কথা বিবেচনা করে, যদিও 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের কথা বিবেচনা করে 2034 সাল পর্যন্ত, বিশেষ করে ঔষধ শিল্পের প্যাটেন্ট বা প্রপার্টি রাইটস 2034 সাল পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, যেন বাংলাদেশ 2034 সাল পর্যন্ত এই ওষুধ উৎপাদনের যে প্রপার্টি রাইটস বিহীন যে পণ্যগুলো রয়েছে বা প্রপার্টি রাইটস এর যে কোনো ঝামেলায় বাংলাদেশ পড়বে না। ঠিক আছে, এখন যদি বলি বাংলাদেশের যে এলডিসি থেকে উত্তরণের যে প্রক্রিয়া, মূলত বাংলাদেশ 1975 সালে প্রথমবার এলডিসি তে অন্তর্ভুক্ত হয়। তাকে এলডিসি তে অন্তর্ভুক্ত করে ইকোসক বা ইকোসকের একটা কমিটি আছে, কমিটির নাম হচ্ছে সিডিপি। ঠিক আছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এই সিডিপি রিকমেন্ডেশনেই বাংলাদেশ 1975 সালে সর্বপ্রথম এলডিসি ভুক্ত হয়। 1976 সাল থেকেই মূলত বাংলাদেশ অফিসিয়ালি এলডিসি রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে আমরা যদি 2018 সালে দেখি, 2018 সালের 15ই মার্চের ঘটনা দেখি, এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যে যোগ্যতা, যে ইকোনমিক ইন্ডেক্স বা মাপকাঠি, সেই মাপকাঠিতে তিনটা শর্তেই বাংলাদেশ খুব ভালো করে। একটা শর্ত হচ্ছে মাথাপিছু অ্যাসেটের পরিমাণ, দ্বিতীয় হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, তৃতীয় হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এখন 2021 সালে এসে দেখা যায় যে বাংলাদেশের পাশাপাশি এই সিডিপি নেপালকে এবং লাওসকে রিকমেন্ডেশন করে যে ঠিক আছে, তারা ভালো করতেছে এবং তাদেরকে আর অফিসিয়ালি এলডিসি না বলাই ভালো। এবার আমরা যদি এলডিসি থেকে মুক্ত হয়ে যাই 2026 সালে, তাহলে আমরা কি সুবিধা হারাবো? এক, আমরা এতদিন যে জিএসপি সুবিধা পেতাম সেটা আর পাবো না। আমরা যে সহজ শর্তে ঋণের কথা পেতাম সেটা পাবো না, এবং আমাদের যে বিভিন্ন পণ্যের কপিরাইট ছিল না, কিন্তু আমরা পণ্য উৎপাদন করতাম, সেই সুবিধা আমরা পেতাম না। ঠিক আছে, যেহেতু আপনাদের ম্যাথ ক্লাস আছে, সুতরাং আমি আপনাদেরকে একটু আগে ছেড়ে দিচ্ছি। একটু পর্যন্ত যে লেকচার কন্টেন্টটা, এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। আহ আশা করি আগামীকালও আপনাদের সাথে আমার ক্লাস হবে। বাকি অংশটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই।